আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি মুজাহিদুল ইসলাম ওশান। আজকে আমি উপস্থিত হয়েছি যে চলমান যে সার্কুলারগুলো রয়েছে সেই সার্কুলারগুলো নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব শুরুতেই যে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক আইসিটি। বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক এটা বিভিন্ন পদ রয়েছে, একটা জেনারেল আছে, আইসিটি আছে, এছাড়াও দেখা যায় ল আছে, এই ধরনের বিভিন্ন ধরনের আলাদা আলাদা পদ রয়েছে। তো আজকে আমরা আলোচনা করব যে বাংলাদেশ ব্যাংকের এই আইসিটি পদে বেশ কিছু সংখ্যক পদের কিন্তু সার্কুলার এসেছে। তো এই সার্কুলারগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। তো শুরুতে আমরা দেখি নেই যে বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলারগুলো এসেছে সেই সার্কুলার থেকে আমরা একটু শুরুতে দেখব। সেটি হচ্ছে, আপনারা দেখতেই পারতেছেন যে বাংলাদেশ ব্যাংকের যে বাংলাদেশ ব্যাংক, সেই বাংলাদেশ ব্যাংকের অধীনে আইসিটি পদে 69টি শূন্য পদে সার্কুলার এসেছে। 69টি শূন্য পদে মূলত সার্কুলার এসেছে বাংলাদেশ ব্যাংকের এডি। এখানে এই যে পদটা দেখতে পাচ্ছেন, এখানে বেশ কিছু সুযোগ সুবিধা আছে। এই সার্কুলারে অনেকগুলো সুযোগ সুবিধা আছে, সব কিছু নিয়ে আমি আলোচনা করব। তো এখানে দেখেন যে সহকারী পরিচালক আইসিটি 69টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের যারা বাসিন্দা আছেন তাদের কাছ থেকে তারা আবেদন আহ্বান করেছে। এটির গ্রেড হচ্ছে নবম গ্রেড হলেও সুযোগ সুবিধার দিক থেকে কিন্তু মূলত একটু এগিয়ে। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে 22,000 টাকা, অন্যান্য চাকরিতে দেখা যায় নবম গ্রেডের স্কেল শুরু হয় 22,000 টাকায়, কিন্তু ব্যাংকের ক্ষেত্রে এখানে স্কেলটা শুরু হয়ে যায় 23,100 টাকায়। মূলত এখানে 22,000 থেকে না শুরু হয়ে তাদের শুরু হয় মূলত 23,100 টাকা। এই 23,100 টাকায় দেখা যায় এখানে এটা বেতন স্কেল আর কি। 23,100 টাকায় এখানে দেখা যে বিষয়গুলো খেয়াল করা যায় যে আমরা যদি একটু আলোচনা করি তাহলে এখানে বাড়ি ভাড়া থাকে, এখানে বাড়ি ভাড়া যুক্ত হয় 45 থেকে, এখানে বিভিন্ন এলাকা যে সিটি কর্পোরেশন এলাকা 45%, মানে যেটা হচ্ছে যে রাজধানী বা সিটি কর্পোরেশন এলাকা। আর যদি দেখা যায় জেলা বা উপজেলা যে এলাকাগুলো আছে, জেলা বা উপজেলা, এখানে দেখা যায় সাধারণত 40% বাড়ি ভাড়া যুক্ত হয়। এর সাথে যুক্ত হয় চিকিৎসা ভাতা, এছাড়াও আছে লাঞ্চ ভাতা আছে প্রতিদিন 400 টাকা করে। তো অ্যারাউন্ড দেখা যায় 20 দিন যদি ডিউটি হয়, শুক্র শনি যদি আমরা বন্ধ ধরি একটা মাসে 20 থেকে 22 দিন বা 21 দিনের মতো ডিউটি পড়ে। তো আমরা 20 দিন ধরলেও এখানে প্রায় এখানে যদি 20 দিন ধরি তাও হচ্ছে 8,000 টাকা এখানে চলে আসে। এছাড়াও আরও অন্যান্য টিএডিএ বাংলাদেশ ব্যাংকের নিজস্ব কিছু টিএডিএ আছেই, এগুলো থাকবেই, ঠিক আছে। তো সর্বসাকুল্যে দেখা যায় যে এখানে 23,100 টাকাকে বেসিক ধরে এখানে বাড়ি ভাড়া 40 বা 45%, এর সাথে চিকিৎসা ভাতা, এর সাথে লাঞ্চ ভাতা, এর সাথে দেখা যায় যে মোবাইল বিল থাকে, টিএডিএ থাকে, হাবিজাবি সব কিছু মিলিয়ে মোটামুটি 50 থেকে 55,000 টাকা কিন্তু স্যালারি পাওয়া যায় এই বাংলাদেশ ব্যাংকের এডিতে। পাশাপাশি এখানে ইনক্রিমেন্ট আছে, 5% হারে ইনক্রিমেন্ট এখানে আছে প্রতি বছর। এটা মানে প্রতি বছর 5% হারে ইনক্রিমেন্ট হবেই। আর নতুন পে স্কেল যখন কার্যকর করা হবে, নতুন পে স্কেল যদি কার্যকর হয়ে যায়, নতুন পে স্কেল কার্যকর হয়ে গেলে বা এটা চালু হয়ে গেলে দেখা যাবে যে এই 23,100 টাকা যে বেসিক যেটা আছে বাংলাদেশ ব্যাংকের এডিতে, এটা প্রায় 1.5 গুণ বা দ্বিগুণ হয়ে যাবে। 1.5 গুণ হয়ে গেলেও এখানে বেসিকটা হয়ে যাবে প্রায় 33 থেকে 34,000 টাকা বেসিক হয়ে যাবে। তখন দেখা যাবে যে শুরুতেই স্যালারি প্রায় 70+ হয়ে যাবে, 70-75 এরকম একটা স্যালারি পাওয়া যাবে। তাই অবশ্যই বাংলাদেশ ব্যাংকের যেটা আইসিটি যারা আছেন বা আইসিটিতে যারা পড়াশোনা করেছেন, নির্দিষ্ট কিছু সাবজেক্ট আছে, এই সাবজেক্টে যারা পড়াশোনা করেছেন তারা এখানে আবেদন করতে পারেন। এছাড়াও এখানে দেখা যায় আরও যদি আমরা অন্যান্য সুযোগ সুবিধা যদি খেয়াল করে দেখি যে এখানে প্রত্যেক বছরে 2-3টা করে বোনাস পাওয়া যায়, মানে বছরেই 2 থেকে 3টা করে বোনাস। এই বোনাসের পরিমাণটা হয়ে যায় বেসিকের প্রায় 3 থেকে 4 গুণ। তো 23,100 টাকা যদি 2015 সালে যে বেসিক আছে এটা থেকে যদি 3 গুণও যদি হয়ে যায়, তাও 69,000 টাকা, 69,300 টাকা। হ্যাঁ, এটাকে যদি আমরা ডিভাইড করি, যদি 12 দিয়ে যদি ডিভাইড করি, প্রায় 5,800 টাকার মতো আর কি আসে, আর কি 5,800 টাকার মতো আসে। আমরা যদি মান্থলি ধরি তার মানে 5,800 টাকা মাসে অ্যাভারেজে অতিরিক্ত আপনি পাচ্ছেন। এই সুযোগ সুবিধাগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংকের এডিতে আপনারা পেয়ে যাবেন। এই ছিল এখানকার বেতন স্কেল। এখন এখানে আবেদন করতে গেলে আপনাদের কি কি যোগ্যতা থাকা লাগবে সেই যোগ্যতাগুলো যদি আমি যদি একটু বলি, তো এখানে দেখা যাচ্ছে যে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন সিস্টেম অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং,
ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, তারপর দেখেন ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, এই সকল বিষয়ে যে সাবজেক্টগুলো বললাম, এই সাবজেক্ট থেকে যে কোনো একটা সাবজেক্টে যদি আপনার 4 বছর মেয়াদি যদি স্নাতক বা সম্মান ডিগ্রি থাকে, অর্থাৎ যেটাকে আমরা অনার্স ডিগ্রি বলি, এটা থাকতে হবে কমপক্ষে। মাস্টার্স না থাকলেও হবে, তবে মাস্টার্স থাকলেও কোনো সমস্যা নেই, তবে ন্যূনতম যোগ্যতা হচ্ছে এখানে আপনাকে অনার্স থাকতেই হবে, এর নিচে থাকলে কিন্তু হবে না। অনার্স কিন্তু এখানেও কমপক্ষে এখানে অনার্স ডিগ্রি থাকতেই হবে। পাশাপাশি এখানে যে বিষয়গুলো দেখা যায় যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি, এইচএসসি এবং ন্যূনতম অনার্স, এখানে কমপক্ষে 2টিতে প্রথম শ্রেণী থাকতে হবে, ফার্স্ট গ্রেড, ফার্স্ট ডিভিশন যেটাকে বলা হয়। একটা সেকেন্ড ক্লাস গ্রহণযোগ্য, তবে থার্ড ক্লাস এখানে গ্রহণযোগ্য নয়। এই বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে। তৃতীয় শ্রেণী এখানে গ্রহণযোগ্য নয়। শিক্ষা জীবনে, তবে এখানে শিক্ষা জীবনে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ এসএসসি, ইন্টারমিডিয়েট এবং অনার্স, এই 3টা পর্যায়। মাস্টার্স তো এটা হচ্ছে যে অতিরিক্ত যোগ্যতা, তো ন্যূনতম অনার্স যদি ধরি, এই 3 পর্যায়ে কমপক্ষে 2টাতে প্রথম শ্রেণী থাকতে হবে, একটাতে দ্বিতীয় শ্রেণী গ্রহণযোগ্য, তবে একটার বেশি দ্বিতীয় শ্রেণী কিন্তু গ্রহণযোগ্য নয়। আর অবশ্যই তৃতীয় শ্রেণী থাকা যাবে না এই কোনো পর্যায়ে, ঠিক আছে। পাশাপাশি এখানে দেখা যায় যে এইচএসসি, এসএসসি বা সমমান বা এইচএসসি বা সমমান পরীক্ষার ক্ষেত্রে বর্তমানে যে সিজিপিএ যে সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া। এখানে দেখা যায় যে 5 স্কেলে তারা কিভাবে বিভাগগুলো নির্ধারণ করে থাকে। 5 স্কেলে দেখা যায় যে জিপিএ 5 এর ভিতরে যদি কেউ জিপিএ 3 বা তার থেকে বেশি পায়, এটা প্রথম বিভাগ। জিপিএ 2 থেকে 3 পাইলে এটা দ্বিতীয় বিভাগ, আর জিপিএ 1 থেকে 2 পর্যন্ত এটা হলো তৃতীয় বিভাগ, ঠিক আছে। এই অনুযায়ী হবে। আর শিক্ষা মন্ত্রণালয় যে 2009 সালে যে প্রজ্ঞাপন আছে, সেই অনুযায়ী যদি আপনারা যদি ভালো করে খেয়াল করে দেখেন, সিজিপি এর ক্ষেত্রে অর্থাৎ অনার্স বা অনার্স লেভেল যে সিজিপি আছে, সেক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা যেটা এখানে বলা আছে 4 স্কেলে 3 বা তদূর্ধ্ব থাকতে হবে, এইটা হলো প্রথম শ্রেণী। আর 2.25 থেকে 3 পয়েন্টের কম আর কি, মানে 2.29 পর্যন্ত, 2.99 পর্যন্ত আর কি, এটা হলো সেকেন্ড ক্লাস। আর আর থার্ড ক্লাস হচ্ছে 1.65 থেকে 2.25, এটা হচ্ছে সেকেন্ড ক্লাস হিসাবে এটাকে ধরা হয়, মানে থার্ড ক্লাস হিসাবে ধরা হয়। আর যদি সিজিপিএ যদি 5.5 স্কেলে হয়, তাহলে ফার্স্ট ক্লাস ধরা হবে 3.75, আর 2.81 থেকে 3.75 এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী, সেকেন্ড ক্লাস। আর 2.06 থেকে শুরু করে 2.81 পর্যন্ত এটা হলো তৃতীয় শ্রেণী। তো অবশ্যই যাদের প্রথম শ্রেণী কমপক্ষে 2টা আছে, আর দ্বিতীয় শ্রেণী একটা গ্রহণযোগ্য, একটার বেশি গ্রহণযোগ্য নয়, এরকম যদি কারো যদি কন্ডিশন থাকে, তাহলে তারা এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। এছাড়াও ও লেভেল, এ লেভেল যদি কেউ পাশ করে থাকেন, তাহলে অবশ্যই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক যে জারিকৃত যে সমতাকরণ যে বিধান আছে, হ্যাঁ, যে ইকুইভ্যালেন্ট যে সার্টিফিকেট আছে, সমমান সার্টিফিকেট, এটা আপনাদের এইটার ভিত্তিতে ফলাফল নির্ধারিত হবে। বয়স সীমা ধরা হয়েছে এখানে 1/7/2026, অর্থাৎ যাদের বয়স 1/7/2026 তারিখে 32-এর ভিতরেই থাকবে, তারা এখানে আবেদন করতে পারবে, একমাত্র তারা এখানে আবেদন করতে পারবে। তবে প্রার্থী বয়স কম বা বেশি হলে গ্রহণযোগ্য আবেদন, মানে গ্রহণযোগ্য হবে না, কম বা বেশি হওয়া যাবে না, 21 থেকে 32-এর মধ্যেই থাকতে হবে একসাথে। তো এটা তারা আবেদন করতে পারবেন কত তারিখ থেকে? 5/7/2026, এটা আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে 5/7/2026 থেকে 3/8/2026 পর্যন্ত, এই তারিখের মধ্যে। বাংলাদেশ ব্যাংকের যে ওয়েবসাইট আছে www.erecruitment.bb.org.bd, এই যে এটা দেওয়া আছে erecruitment.bb.org.bd, এখানে প্রবেশ করে এখানে যদি আপনার আগে থেকে যদি সিভি করা থাকে, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর যারা নতুন ফ্রেশার, একদমই ফ্রেশার যারা, তারা আগে এখানে সিভিটা ক্রিয়েট করে নেবেন, তারপর হচ্ছে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। এই যে প্রক্রিয়ার মাধ্যমে আপনারা আবেদন করে ফেলবেন। এখানে একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা হচ্ছে যে 3-8 তারিখে তো আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে। তো 3-8 তারিখ বা তৎপূর্বে যাদের 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি ফলাফল প্রকাশিত হয়েছে বা হবে, তাদের আবেদন গ্রহণযোগ্য হবে, ঠিক আছে, তাদের আবেদন গ্রহণযোগ্য হবে। যাদের এই লাস্ট যে ডেট আছে 3/8/2026, এর আগেই যাদের ফলাফল প্রকাশিত হবে, তাদেরটা গ্রহণযোগ্য হবে, এর বাইরে গ্রহণযোগ্য হবে না। যদি এমন হয় যে এর পরে ফলাফল প্রকাশিত হয়েছে, তাহলে কিন্তু গ্রহণযোগ্য হবে না আবেদনপত্র। এরপর দেখা যায় যে আবেদন, এটা হচ্ছে শুরু হবে, আবেদন ফি হচ্ছে 200 টাকা, অফেরতযোগ্য, এটা তো আমরা সবাই জানি। আর অন্যান্য যে প্রক্রিয়াগুলো আছে, এগুলো আপনারা ধারাবাহিকভাবে, এগুলো তো আপনারা জানেনই যারা আবেদন করেন, এটাই। তো এই ছিল হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের অধীনে
প্রায় অনেকগুলো পদ। আইসিটিতে এত এত বেশি পদে যে এডি কখনো হয়নি নিয়োগ বাংলাদেশ ইতিহাসে। 69টা শূন্য পদে, এটা হচ্ছে বাংলাদেশ ইতিহাসে আইসিটিতে সর্বোচ্চ পরিমাণে একটা সার্কুলার। তো এখানে চাইলে আপনারা আবেদন করতে পারেন। তো এতক্ষণ ধরে আপনারা দেখলেন যে বাংলাদেশ ব্যাংকের 69 পদে যে সহকারী পরিচালক আইসিটি, এটা সার্কুলার সম্পর্কে আমি বিস্তারিত তথ্য আলোচনা করেছি। আর যে কোনো চাকরি সংক্রান্ত তথ্য জানতে আপনারা 09644333300 এই নম্বরটিতে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনারা আমাদের যে ওয়েবসাইট আছে www.bidyabari.com, এই ওয়েবসাইট থেকে আপনারা এই যে প্রতিনিয়ত যে সার্কুলারগুলো হচ্ছে এই সার্কুলারগুলো এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন বা দেখতে পারেন। প্রতিদিনের সার্কুলার এখানে প্রতিদিন আপলোড করে দেওয়া হয়। এছাড়াও আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজের সাথে যুক্ত থেকে আপনারা আপনাদের যে বাংলাদেশ ব্যাংকের যে এডি যে দেখতে পারলেন আইসিটি, যে এটার একটা প্রস্তুতিতে আপনারা প্রস্তুতি নেওয়ার জন্য অনেক তথ্য এখান থেকে আপনারা পেয়ে যেতে পারেন। এছাড়াও আমাদের যারা ইউটিউব চ্যানেলে যুক্ত আছেন তারা তো প্রতিনিয়ত ইউটিউব চ্যানেলে যে বিভিন্ন যে প্রোগ্রামগুলো হয়, অনুষ্ঠানগুলো, বিশেষ করে যে ক্লাসগুলো হয়, এই ক্লাসগুলো উপভোগ করার মাধ্যমে আপনি আপনার প্রস্তুতিটাকে আরও বেশি জোরালো করতে পারেন। তো এই ছিল হচ্ছে আজকের আমাদের বাংলাদেশ ব্যাংকের 69টি পদের যে সহকারী পরিচালক আইসিটি, সেটার একটা সার্কুলার সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।